বাসায় লোকজন নেই, কিছু নেই, একদম আমি একা। পকেটে ভালো টাকা পয়সা রয়েছে, আর তারপর এরকম। আমি এবার ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে আমি যখন বাড়ির সামনে এসে পড়লাম, তখন পিছন ফিরে দেখি আর কেউ নেই। দেখুন, আমার কাজ সত্যটাকে অন্বেষণ করা, সেটা আমি করে দিচ্ছি। আশা করছি বাকি কাজ রাখালবাবু করে নেবেন। বেলা 10:05। সকালে খবরের কাগজে কলকাতা শহরে যে খবরটি সাড়া ফেলে দিয়েছে, সেই খবরটি দেখলাম। প্রসিদ্ধ ব্যবসায়ী মানিকলালের বাড়ি থেকে একটি হীরের নেকলেস চুরি গিয়েছে। পুলিশের সন্দেহ কোনো বাইরের লোক ব্যবসায়িক কাজে বাড়ি পরিদর্শনে এসেছিল, কিন্তু পরে গিয়ে সেই মাস্টার প্ল্যান করে বাড়ি থেকে নেকলেসটা চুরি করে। ইতিমধ্যেই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এদিকে কদিন যাবৎ পুলকেশের পশার মন্দা চলছে। আজ সে সকাল সকাল স্নান করতে চলে গিয়েছে। আমি বাইরের দিকে তাকিয়ে রয়েছি, ভাবছি একটা নতুন উপন্যাস শুরু করার কথা। ঠিক এমন সময় টেলিফোনের রিংটা বেজে উঠল। আরেকটু হলেই সোফা থেকে পড়ে যাচ্ছিলাম আর কি। চমকটা ভেঙে দৌড়ে গিয়ে ফোনটা রিসিভ করলাম। অপর প্রান্ত থেকে একটা ভারী গম্ভীর গলা ভেসে এলো। হ্যালো, পুলকেশ বাবু বলছেন? না, আমি সত্যজিৎ বলছি, পুলকেশের বন্ধু। আপনি কি বলছেন? পুলকেশ বাবু কোথায়? পুলকেশ তো এখন স্নান করতে গেছে। আচ্ছা, উনি এলে কল করতে বলবেন। তারপরে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই তিনি ফোনটা কেটে দিলেন। আমি ভাবলাম, যাহ বাবা, কি রকম ভদ্রতা! হুট করে কিছু না বলেই ফোনটা কেটে দিল। যাই হোক, কিছুক্ষণ পর পুলকেশ স্নান করে বের হলো। আমি তাকে ব্যাপারটা বললাম। সব শোনার পর কিছুক্ষণ সিলিংয়ের দিকে চেয়ে বসে রইল সে। আমাদের কাছে আর বেশি সময় নেই। যাও, পাঞ্জাবিটা গলিয়ে নাও দেখি। আমাদের অতিথি এক্ষুনি এসে পড়বেন। আমি কিছু বুঝে ওঠার আগেই রামহরি এসে বলল, মানিকলাল বলে কি একটা লোক নাকি এসেছে, পুলকেশ বাবুর সাথে দেখা করতে চায়। ওনাকে উপরে আসতে বলো। রামহরি নিচে চলে গেল। আমি একটু হাসলাম। তারপর দেখলাম পুলকেশ উঁকি মেরে দেখে নিল। বাইরে একটা অ্যাম্বাসাডর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। একটু পরেই সিঁড়িতে জুতোর শব্দ শোনা গেল। এরপর কলিং বেলটা বেজে উঠল। পুলকেশ বলল, হ্যাঁ, ভিতরে আসুন। যে ব্যক্তিটি ঘরে প্রবেশ করল, সেই মধ্যবয়স্ক ব্যক্তিটিকে দেখে প্রথমে মনে হলো, হ্যাঁ, আধিপত্য আছে বটে। ওনার বয়স আনুমানিক 50 বছর হবে। ভারী গড়নের শরীর, গম্ভীর মুখশ্রী। যেন মনে হচ্ছে সবে কলকাতা শহরটাকে একবার চক্কর মেরে এসেছেন এবং রীতিমতো হাঁপাচ্ছেন। তারপর পুলকেশ ওনাকে বসতে বলল। বসুন। সত্যজিৎ, বলছি তুমি পুঁটিরামকে বলো একটু লেবুর শরবত করতে। যাও যাও। এদিকে আমার একটু রাগ হচ্ছিল।
যেভাবে লোকটা আমার সাথে ব্যবহার করেছিল, যাই হোক, কি আর করা যাবে, পুলকেশের মক্কেল বলে কথা। কিছুক্ষণের মধ্যেই পুটিরাম শরবত নিয়ে হাজির। শরবত খেয়ে কিছুক্ষণ পর তিনি ধাতস্থ হয়ে বললেন, আমার না। আপনার নাম মানিকলাল দেরিয়া এবং আপনি আপনার হীরের নেকলেস চুরির কেসে এই অধমকে কাজ করার সুযোগ করে দেবেন বলে এসেছেন। আমি কি ঠিক বললাম? তিনি এতটাই অবাক হয়েছেন যে কিছুক্ষণ কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। তিনি যেন কিছু বলতে গিয়ে একটু থমকে গেলেন, আর অবাক চোখে পুলকেশের দিকে চেয়ে রইলেন। পুলকেশের পর্যবেক্ষণের ক্ষমতার ছোটখাটো নমুনা দেখেই তিনি যে অভিভূত সেটা বুঝতে পারলাম। এরপর তিনি বলতে লাগলেন, আপনার সুদূর প্রসারী খ্যাতির কথা আমি শুনেছি, আজ সচক্ষে দেখলাম। আপনি পারবেন, হ্যাঁ হ্যাঁ, আপনি পারবেন এই চুরির কিনারা করতে। ও হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছি। সত্যজিৎ বাবু আমায় ক্ষমা করবেন। তখন ওরকম ভাবে কোনো কিছু না বলে রিসিভারটা রেখে দেওয়ার জন্য আমি বললাম, আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়, আমি কিছু মনে করিনি। আসলে কেমন যেন একটা মানে বুঝতে পারছি না, কি করব। আমার সর্বস্ব চলে গেল পুলকেশ বাবু। প্রথমে আপনি শান্ত হন, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। আপনি শান্ত না হলে আমাকে সব কথা খুলে বলবেন কি করে? তাই নিজেকে একটু সামলান। হ্যাঁ পুলকেশ বাবু, করুন, কি জিজ্ঞাসা করবেন? তার আগে পুরো ব্যাপারটা আমাকে খুলে বলুন। তিনি এরপর মুখের উপর দিয়ে একটা হাত চালিয়ে পকেট থেকে 3টে বিলিতি সিগারেট বের করলেন। একটা নিজে খেলেন আর 2টো আমাদেরকে অফার করলেন। আমি ও পুলকেশ সেটি গ্রহণ করলাম। এরপর ওপরের দিকে ধোঁয়া ছাড়তে ছাড়তে লোকটি বলে চলল, দেখুন পুলকেশ বাবু, সহজ কথায় বলতে গেলে আমাদের ব্যবসার কথা যদি বলতেই হয়, আমার বাবা পেয়েছেন তার বাবার থেকে, আর তার বাবা পেয়েছে তেনার বাবার থেকে। এই পূর্বপুরুষ থেকে চলে আসছে আর কি। হ্যাঁ তো পুলকেশ বাবু, আমাদের ব্যবসা নেহাত কম নয় এবং উপরওয়ালার দয়ায় কম টাকা কামাইনি। কিন্তু পুলকেশ বাবু, এই যে হীরের নেকলেসটা হারিয়েছে, সেটা আমার নেকলেস নয়, পাঞ্জাবের বড় ব্যবসাদার মিত্তিরলাল সোমানির। আসলে সে আমাকে এটা রাখতে দিয়েছিল, কারণ এটা একটা অ্যান্টিক পিস। এটা রানী আইল্যাশ মিলিনের হার, যেটা কিনতে সোমানির প্রায় অর্ধেক সম্পত্তি লেগে গেছে। কিন্তু তিনি তাও সেটা ছাড়েননি। ওনার আধিপত্য মোটেও কম নয়। কোনোদিনও যদি পাঞ্জাব যান তাহলে বুঝবেন যে কতটা আধিপত্য আছে তার ওখানে। সত্যি বলতে পুলকেশ বাবু, লোকটা সুবিধের নয়। কিন্তু কি করি বলুন তো, যাদের ধার দিয়েছি তারা এদিক ওদিক করে ঘোরাচ্ছে, আবার তারা মারওয়ারি। তাদের সাথে লাগার ক্ষমতা আমার নেই। তার জন্যই ওই সোমানির সাথে হাত মিলিয়েছিলাম, আর সে আমাকে বিশ্বাসও করত। এবার ভেবে দেখুন, যেটাকে কিনতে এত লোক পিছনে পড়ে আছে, তাকে হাসিল করতে ঠিক কতটা অসুবিধা হয়েছে। আজ যারা সৎ উপায় অবলম্বন করতে পারেনি, তারা নিশ্চয়ই অসৎ উপায় সেটা নেয়ার চেষ্টা করবেই করবে। আর এটা কেনার পর থেকেই সকল লোক সোমানির পিছনে পড়েছে। এই সব বিপর্যয়ের মধ্যে তিনি একদিন আমায় ডাক পাঠালেন। আমি গেলাম তার বাড়িতে। তিনি বললেন, বুঝলে মানিক, বেউসার মন্দা চলছে। সবকটা চপরাসি আর ওই যে সুয়ারকা বাচ্চা বজ্জাতগুলো কিছুতেই আমার পিছন ছাড়ছে না। ওই রানীর হাটটা তারা ছাড়তে কিছুতেই রাজি নয়।
হুম, ওটা আর এখানে রাখা সুরক্ষিত হবে না। আমি বলছিলাম কি, কি? ওটা তো আপনি কিনে নিয়েছেন, তারপরেও হ্যাঁ আমি ওটা কিনে নিয়েছি ঠিকই, কিন্তু আমার ওপর ভি যারা রয়েছে তারাও কি কিছু কম ঐতিহ্যবাদী নাকি? তুমি কি ভেবেছো এক একজনের উপর সবাই বন্ধু ভি, আবার সবাই শত্রু ভি। যাই হোক, তুমি ওসব নিয়ে কিছু ভেবো না। আমি ওটার একটা নকলি বানিয়ে আমার বাড়ির লোহা সিন্দুকটায় রেখে দিব। আর যদি সম্ভাব্যভাবে চুরিও হয়ে যায় তাহলে সে কিছু বুঝতে পারবে না। কি বুঝলে মানিক? কেমন যেন একটা শয়তানের হাসি খেলে গেল তার মুখে। যাই হোক, আমি তো প্রথমে নিতে চাইছিলাম না পুলকেশ বাবু, কারণ আমি জানতাম এটা একবার নিয়ে নিলে বিপদ আমার মাথায় করে বসবে। দিন রাত্রি সারাক্ষণ ছায়ার মতো পিছু পিছু ঘুরবে। কিন্তু কি করি বলুন? এবার আমি যদি ওটা না নিতাম সম্পর্কে ফাটল ধরতো। যাই হোক, আমি ওটা নিলাম। নেয়ার কিছুদিন উপদ্রববিহীন চলল, কিন্তু তারপর থেকে শুরু হলো উপদ্রব। কি বলবো পুলকেশ বাবু, দিন রাত এখানে কেউ আসে, কেউ বাড়িতে ঢুকছে। সবচেয়ে বড় ব্যাপার তো তখন হলো যখন আমার বাড়িতে থাকা সমস্ত কুকুরগুলো মারা গেল। এইসব নিয়ে দুশ্চিন্তায় আছি, কি করব, পুলিশকে খবর দেব নাকি দেব না। সেই সময় দেখলাম আমার বাড়িতে সোমানি এলেন। এইবার আমি একটু ভয় পেয়ে গেলাম, কারণ উনি নিজে এসেছেন। উনি দেখলাম গম্ভীর হয়ে রয়েছেন। উনি বললেন, বুঝলে মানিক, যা অবস্থা দেখছি তোমার প্রাণ নিয়ে টানাটানি হতে পারে। তুমি কি পিছু হটছ? আমি না বুঝতে পারার মতো আমতা আমতা করে বললাম, মানে আমি পিছনে হাঁটবো মানে বুঝলাম না ঠিক। না মানে তুমি ওটাকে সুরক্ষিত রাখতে পারবে তো? দেখো, আবার ওটা খোয়া যেন না যায়। যদি খোয়া যায় তাহলে খোপড়ি ঢুকিয়ে রেখো। তোমার সমস্ত সম্পত্তি দিয়ে কিন্তু ওর জরিমানা দিতে হবে। যাই হোক, এমন কিছু হবে না, কি বলো? আমি ইতিমধ্যেই লোক লস্কর লাগিয়ে দিয়েছি। আর পুলিশ টুলিশকে ভুলেও সব কিছু বলতে যেও না। জানো তো সব অকম্মার ঢেকি। যা হোক গে, ये बात एकदम खोपड़ी में ঢুকিয়ে লিও। এখানেও হয়তো সব গুপ্তচোরেরা ঘুরে বেড়াচ্ছে। তাতে কি, আপনি এসেছেন, আপনি এখানে স্বয়ং উপস্থিত আছেন, আর ভয়ের কোনো কারণ নেই। না, আমি এখানে বেশিক্ষণ থাকবে না, এক্ষুনি বেরিয়ে যাবে। আমি এবার একটু তাড়াহুড়ো করে বললাম, কি আপনি চলে যাবেন মানে? আজকের দিনটা অন্তত আমার ঘরে থাকুন। প্রথমবারের মতো এলেন, এভাবে চলে গেলে হবে? তিনি এবার চটে গেলেন, বললেন, বলছি তো সেটা সম্ভব নয়। তোমায় যা বলা হয়েছে সেটা করো। বেশি অন্তরঙ্গতা আমার পছন্দ নয়। আর মাথায় রাখবে, পুলিশ যেন কোনোভাবে কিছু জানতে না পারে। মানে বলতে চাইছিলাম, পুলিশকে খবর দেওয়ার কোনো দরকার নেই। আমি মনে মনে ভাবছি পুলিশকে বললে তো আরো সিকিউরিটি পাওয়া যাবে। কিন্তু যাই হোক, তিনি চলে গেলেন। আর তারপরেই পুলকেশ বাবু সকালে উঠে দেখি যে হার চুরি হয়ে গেছে। কি বলবো পুলকেশ বাবু, কিছুই বুঝতে পারছিলাম না। হারটা যে কিভাবে চুরি গেল, কে চুরি করলো। দেখুন, আমার বাড়িতে ঢুকতে গেলে একটা বড় দরজা পার করতে হবে, তারপর পড়বে একটা মন্দির, তারপর আমাদের বাড়ি। আর সেখানের কার্যকারিতা এমনি যে ভিতর থেকে এঁটে দিলে বাইরে থেকে আর কেউ ঢুকতে পারবে না। তাহলে বলুন কিভাবে ওটা চুরি হলো?
কিছু বুঝতে পারছি না। একমাত্র আপনি এর থেকে আমাকে বাঁচাতে পারেন। আপনি কিছু একটা করুন। আমার ব্যবসাও মন্দা চলছে। এভাবে চললে তো আমাকে পথে বসতে হবে পুলকেশ বাবু। আর পুলিশকেও জানাতে পারছি না। কি করব বলুন তো? আপনি কিছু একটা করুন। আপনাকে হাতটা খুঁজে বার করতেই হবে। পুলকেশ সিলিংয়ের দিকে চেয়েছিল। সবারই সিগারেট শেষ হয়ে গিয়েছে, কিন্তু পুলকেশ এত মনোসংযোগ দিয়ে ব্যাপারটা শুনছিল যে তার অর্ধেকটা জ্বলেই নিভে গিয়েছে। দেখলাম উনি থেমে যেতে পুলকেশের যেন চমক ভাঙল। যেন বেহালা বাজতে বাজতে হঠাৎ থেমে গেল। এবার পুলকেশ মানিকলাল বাবুর দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আর আপনি কার কার উপর সন্দেহ করেন? আপনার বাড়ির কারোর ওপর নাকি বাইরের? আমার বউ, ছেলে মেয়ে সবাই রয়েছে আমাদের আদি বাড়িতে। এখানে ব্যবসার জন্য থাকি, আর ওই সপ্তাহের মাঝখানে বৃহস্পতি বা শুক্রবার করে যাই। একদিন কি দুদিন ঘুরে চলে আসি। আর চাকর বাকর সেরকম কেউ নেই। রান্নার লোক একটা রয়েছে, আর ওই পরিষ্কার টরিষ্কার করার একটা লোক রয়েছে। তারা আর কি বা করবে বলুন? সবচেয়ে বড় ব্যাপার, একটা কুকুর রয়েছে, বিদেশি কুকুর। তাও যে কি করে কিছুতেই মাথায় ঢুকছে না পুলকেশ বাবু। কিছু হয়তো বলতে ভুলে যাচ্ছেন। আচ্ছা, ওই গয়নার বাক্সটা দেখতে কেমন ছিল? আর মানে ওর আকারটা কিরকম ছিল? ওই ধরুন বেশি বড় নয়, মাঝারি আকারের। ওই 10x5x3.5 ইঞ্চি এরকম। আচ্ছা, বুঝলাম। এরপর তিনি প্রথমত থতমত খেয়ে গেলেন। তারপর একটু ভেবে বললেন, ও হ্যাঁ হ্যাঁ পুলকেশ বাবু, একটা খুব আশ্চর্য ব্যাপার। যেই দিন রাত্রে ওটা চুরি গেল, তার পরের দিনই আবার তিনি চলে আসলেন। আমি তো এটাই বুঝতে পারলাম না যে তিনি এত তাড়াতাড়ি এলেন কিভাবে, আর উনি জানলেনই বা কিভাবে যে হারটা চুরি হয়েছে। আজ অনেক বেলা হলো। আমি একবার আপনার বাড়িতে যেতে চাই, আর আমি আপনার কেসটা নিচ্ছি। তাহলে পুলকেশ বাবু, এই প্রশ্নের উত্তর আমি না হয় পরেই দেব। আপনি কেসটা নিচ্ছেন তো পুলকেশ বাবু? হ্যাঁ, আপনার কেস আমি নিলাম, তবে আমাকে একবার আপনার বাড়িতে যেতে হবে। কবে যাবেন বলুন? আজকেই চলুন, ওই বৈকাল বেলায়। আমি গাড়ি পাঠিয়ে দেবো। আপনাকে যাওয়া আসা নিয়ে একদম চিন্তা করতে হবে না। এরপর তিনি উঠে দাঁড়ালেন। উফ, আপনি বাঁচালেন, আর আমার কোনো চিন্তা রইল না। ঠিক বিকেলবেলায় দেখলাম একটা গাড়ি এসে হাজির হলো। আমি একটি ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম। পুলকেশের ডাকাডাকিতে আমার ঘুম ভাঙল। উঁকি মেরে দেখলাম গাড়ি চলে এসেছে। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি চলতে শুরু করলো। একটা বড় গেটের সামনে এসে গাড়িটা থেমে গেল। দেখলাম বিশাল একটা গেট। কিছুক্ষণের মধ্যেই গেটটা আস্তে আস্তে খুলে গেল। নুড়ি বিছানো রাস্তা দিয়ে একটা মন্দিরের পাশ দিয়ে গাড়িটা ভিতরের দিকে চলে গেল। তারপরে বাড়িটা চোখে পড়ল। মন্দিরের পাশ দিয়ে ডান দিকে গেলেই সেই বাড়িটা 3 তলা বিশিষ্ট। আমরা যেতেই দেখলাম বাড়ির 1 তলার গেটটা খুলে গেল। একজন ভৃত্য
নমস্কার করে ভিতরে আসতে বলল। দুতলার টেরেসে দেখলাম ভদ্রলোক দাঁড়িয়ে আছেন প্রফুল্ল মুখে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। দুতলায় উঠেই একটা দরজার সম্মুখীন হতে হলো। সেটি বন্ধ ছিল। দেখলাম সেটিকে এমনভাবে বানানো হয়েছে যে ভিতর থেকে একবার বন্ধ করে দিলে বাইরে থেকে খোলার কোনো উপায় নেই। মানিকলাল বাবু দেখলাম দরজাটা খুলে দিয়ে যাওয়ার রাস্তা করে দিলেন। একতলায় সেরকম কিছু ছিল না, কিন্তু দোতলায় এসে বুঝতে পারলাম যে ভদ্রলোক কতটা ধনী। এমনিতেই বোঝা যায় তিনি যথেষ্ট বিত্তবান। দোতলায় রয়েছে রান্নাঘর, একটা অ্যাটাচ বাথরুম, একটা বসার ঘর এবং ড্রয়িং রুমটি নানান দামি দামি পেন্টিংস, সিনথেসিস আরও অনেক দামি দামি আর্ট দিয়ে সাজানো। দুটো সোফা সেট, আরও রয়েছে সেগুন কাঠের দুটো টেবিল। সোফার পাশে রয়েছে বইয়ের একটা আলমারি। জানলায় লাগানো রয়েছে রেশমি পর্দা। আমাদেরকে বসার ঘরে বসতে বলা হলো। মানিকলাল বাবু বললেন, আসুন পুলকেশ বাবু, আসুন। আপনারা এসেছেন দেখে আমি যে কতটা খুশি হয়েছি আপনি ভাবতে পারবেন না। আমি আসবো বলেছি মানে অবশ্যই আসবো। কিছুক্ষণ কথাবার্তা চলার পরেই চা এবং জলখাবার এসে উপস্থিত হলো। পুলকেশ বলে উঠল, এ বাবা, এসব আবার কি? না বললে কিছুতেই শুনবো না পুলকেশ বাবু। আগে এগুলো খেয়ে নিন, হ্যাঁ, তারপর না হয় রহস্যের খোঁজ করবেন। এত কিছু খেতে পারবো না বুঝলেন। তার বদলে যদি একটু চা হতো ভালো হতো। আসলে আমরা বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। আমি মনে মনে ভাবতে লাগলাম, যা বাবা, সামান্য কয়েকটা লুচি আর তার সাথে মাংস, সেটা আবার এত কিছু কি করে হলো? এমনিতেই খেয়েছিলাম বেলা 11টায়, বেশ খিদেও পেয়েছিল। এসব দেখে যেন জিভে জলের রোশনাই দেখা দিল। কিন্তু পুলকেশের সিদ্ধান্ত অটল। ওর দিকে একবার দৃষ্টি দিয়ে তাকালাম, দেখলাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এর অর্থ হলো, বৎস, আমার কথা শোনো, অযথা লোভ পোষণ করিও না। আমি খাবার না খাওয়ার পিছনের রহস্যটা কিছুতেই কিনারা করতে পারছিলাম না। খাবারের সাথে কারো কি সম্পর্ক থাকতে পারে সেটা আমার মগজ কিছুতেই বুঝে উঠতে পারছিল না। কি আর করি, যাই হোক। এরপর মানিকবাবু বললেন, পুলকেশ বাবু, খুব কষ্ট পেলাম, কিন্তু আপনি এভাবে আমার সেবাকে প্রত্যাখ্যান করছেন দেখে আমি খুবই দুঃখ পেলাম পুলকেশ বাবু। দয়া করে দুঃখ পাবেন না, অন্য কোনো একদিন নিশ্চয়ই খাবো। তিনি আর কিছুই বললেন না। তার ভাব দেখে মনে হলো পুলকেশের খাওয়ার প্রত্যাখ্যানে তিনি রীতিমতো কষ্ট পেয়েছেন এবং শোকে নিমগ্ন হয়েছেন। খুবই সরল সাধারণ প্রকৃতির লোক। চেহারা এবং কথা বলার ধরন দেখে বোঝার উপায় নেই যে তিনি এত বৃত্তশালী। পুলকেশ বলল, আচ্ছা, এবার কাজের কথায় আসা যাক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, চলুন চলুন, যে ঘরটায় ওটা ছিল সেই ঘরটা দেখা যাক। হ্যাঁ, চলুন চলুন। এরপর মানিকবাবু উঠলেন। আমরাও তার পিছন পিছন বসবার ঘরের ভিতর দিয়ে ঘুরে গিয়ে একটা ছোটখাটো ঘরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে পুলকেশের চোখ যেন ঘরটাকে সমীক্ষা করতে লাগলো। ও এদিক থেকে ওদিকে চোখ ঘুরিয়ে দেখতে থাকলো, যেন কোনো সূত্র খোঁজার চেষ্টা করছে।
সে বলে উঠল, আচ্ছা, আপনি সন্ধে থেকে মানে যখন সোমানি গেলেন তারপর থেকে চুরি হওয়ার যে ব্যাপারটা সেটা ভালো করে খুলে বলুন। তখন ঠিক যেই যেই জায়গাগুলো আপনি ছেড়ে গেছেন সেইগুলো খুলে বলুন। দেখুন, আপনি এখনও বলছি নির্দ্বিধায় সব খুলে বলুন। যদি না বলেন তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। তখন আপনার স্বাস্থ্য এবং আপনার মানসিক পরিস্থিতি নেহাত ভালো ছিল না, আর ঠিক সেজন্যই আমি আপনাকে কোনো চাপ দিইনি, এবং আপনার এখানেই পদার্পণ ঠিক এই কারণে। হ্যাঁ পুলকেশ বাবু, বলছি আসলে তখন আমি জানি, সেজন্যই তো আশা। আপনি বলুন। ওই তো সোমানি যখন বেরিয়ে গেলেন তখন আন্দাজ ধরুন ওই 7টা থেকে 7:30টার মধ্যে। তারপর আমি একবার বাইরে যাই। বাইরে বলতেই আমাদের বাড়ির পাশেই একটা ক্লাব রয়েছে, বুঝলেন, ওখানে একটু ওই ব্রিজ ড্রাইভ খেলা চলছিল। আর তারপর আমি ধরুন বাড়ি চলে আসি ওই 10টার সময় করে। বাড়ি ফিরছি, দেখলাম আমার থেকে ওই ধরুন হাত কয়েক দূরে কি যেন পিছু করছে। প্রথমটা কিছু মনে হয়নি, কিন্তু আপনি দেখলেন তো পুলকেশ বাবু, আমাদের বাড়িটা যে গলিতে সেটা পরে বউবাজারের পিছনের রাস্তা দিয়ে এসে তারপর ওই দিকে রোড চলে যাচ্ছে। মানে এটা বললে সুবিধে হয়। যাই হোক, আমি আসছি, কিছুক্ষণ পরে ল্যাম্প পোস্টের আলোতে দেখতে পেলাম যে না, সত্যি সেই লোকটা পিছু পিছু আসছে। তারপর আমি একটু জোরে চলতে আরম্ভ করলাম। আপনি কি লোকটার মুখ দেখেছিলেন? না পুলকেশ বাবু, তার মুখ আমি দেখতে পাইনি। আচ্ছা, তারপর বলুন। হ্যাঁ তো পুলকেশ বাবু, এবারে আমার একটু ভয় হলো। রাস্তায় লোকজন নেই, কিছু নেই, একদম আমি একা। পকেটে ভালো টাকা পয়সা রয়েছে, আর তারপর এরকম। আমি এবার ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে আমি যখন বাড়ির সামনে এসে পড়লাম তখন পিছন ফিরে দেখি আর কেউ নেই। তখন আমার কি অবস্থা। তারপর বাড়ি এলাম। চাকর বাকররা 2 তলায় থাকে, আর 3 তলায় চাবি আমার কাছেই থাকে। তারপর আমার চাবি খোলার আওয়াজ শুনে চাকর এসে খাবার দিয়ে গেল। আর সারা দিনের ব্যস্ততার কারণে শরীর আর সাথ দিচ্ছিল না। আমি শুয়ে পড়লাম। রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম একটা লোক বাড়ির গেট টপকে চলে গেল। আমি কে কে করে চেঁচিয়ে উঠলাম। চাকর বাকর দারোয়ান সবাই ছুটে এলো, কিন্তু ততক্ষণে চোর পালিয়েছে। তার আর পাত্তা পাওয়া গেল না। তারপর সন্দেহ হলো, এই ঘরে ঢুকলাম। দেখলাম যে সিন্ধুকে রেখেছিলাম সেটা খালি। এই ঘরে কেউ ঢুকতো? আপনার চাকর বাকর বা কেউ? না না পুলকেশ বাবু, এই ঘর কেউ আসে না, আমি ছাড়া। চলুন, আমার দেখা হয়ে গেছে। ও হ্যাঁ, আপনার চাকর আর রান্নার লোকটিকে একবার ডাকুন তো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান। হরি, এ হরি, মদনকে সাথে নিয়ে ওপরে আয় এক্ষুনি। বলার সাথে সাথেই তারা উপরে এসে হাজির। পুলকেশ তাদের দিকে একবার তাকালো, তারপর দেখে বলল, তোমাদের দুজনের মধ্যে একজন হারটা চুরি করেছে। কে করেছে বলো? তারা দুজনেই ভয়ে জড়সড় হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। হরি অতি কষ্টে বলে উঠল, আমি কিছু করিনি বাবু সাহেব। আর আপনি কি চুরির কথা কইছেন না, সেইখানেও বুঝতে পারতেছি না বাবু। ঠিক আছে, তোমরা যেতে পারো। যাকে, তাহলে এখন আমরা আসি। আশা করছি খুব তাড়াতাড়ি কিছু জানতে পারবো। এই বলে আমি আর পুলকেশ ঘর থেকে বেরিয়ে চলে এলাম। উনি গাড়ি করে নামিয়ে দেওয়ার কথা বলছিলেন, কিন্তু পুলকেশ আর আমার নাকি কোথায় একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেই জন্য আমরা নাকি এখন বাড়ি যাচ্ছি না। আমি সব কথা শুনে
একটা হ্যাঁ সূচক মাথা নেড়ে এবং হাসি হাসি মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম এবং আশ্চর্য হয়ে পুলকেশের দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, তুমি আমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দেবে বুঝতেই পারছি। চুপচাপ স্বাভাবিকভাবে সামনে চলতে থাকো। আমি ওর পিছু নিলাম। মাঝে মাঝে পুলকেশের এইসব কাজকর্ম দেখে বোঝা মুশকিল হয়ে যায় যে সে কি ভাবছে। তার কাজকর্ম এতদিন ধরে পরিদর্শন করেও আমি কিছুতেই ওকে বুঝে উঠতে পারি না। যাই হোক, কিছু দূর যাওয়ার পর পুলকেশ আমার দিকে ফিরল। তারপর একটা চিঠি দিল। এরপর একটু নাটকীয় ভঙ্গিতে বলল, ভাই সত্যজিৎ, এখন থেকেই আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে। নাও, এটা গিয়ে ডাকে ফেলে দিয়ে তুমি বাড়ি চলে যাও। আমার ফিরতে একটু দেরি হবে। কোথায় যাচ্ছ? রাখালের সাথে একটু পরামর্শ করতে হবে, বুঝলে? ঠিক আছে ভাই, তোমার যা আজ্ঞা। এরপর ডাকে চিঠি ফেলে ট্রামে করে বাড়ি চলে এলাম। পুলকেশের অপেক্ষায় বসে আছি। কিছুক্ষণ পরে দেখি পুলকেশের একটা ফোন এলো। সে ফোনের ওপাশ থেকে বলল, সত্যজিৎ, তুমি মানিকবাবুকে ফোন করে বলো যে তিনি যেন 7টার সময় আমাদের বাড়িতে উপস্থিত থাকেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি কখন? তুমি ওনাকে ফোন করবে, তারপর পুটিরামকে বলে আসবে তিনি এনে যেন ওনাকে বসতে বলেন। আর তুমি এক্ষুনি থানায় চলে এসো। আর কিছু বলার সুযোগ না দিয়েই সে ফোনটা কেটে দিল। এই হলো পুলকেশের ব্যারাম। কি হচ্ছে না হচ্ছে সে কিছুতেই বলতে চায় না। তার উপর এখন আবার থানায়। যাই হোক, আমি ফোন করলাম এবং পুটিরামকে বলে গেলাম সমস্ত ব্যাপার। তারপর সোজা হাজির হলাম থানায়। গিয়ে দেখি পুলকেশ বসে রয়েছে রাখালবাবুর সামনে। ইতিমধ্যেই চা এবং তেলে ভাজা এসে হাজির। রাখালবাবু বললেন, আরে সত্যজিৎ বাবু যে, আরে আসুন আসুন। আপনি আরেকটু হলেই কিন্তু এই সুস্বাদু তেলে ভাজাটা একেবারে মিস করে যাচ্ছিলেন। এসো এসো সত্যজিৎ, তোমার জন্যই অপেক্ষা করছি। রাখালবাবুর দিকে একটা ইশারা করল পুলকেশ। তখনই রাখালবাবু যেন তৎপর হয়ে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকা ধারণ করে নিল। এই তৎপরতা দেখিয়ে তিনি আর বাকি হাবিলদার আর অন্যান্য পুলিশদেরকে নিয়ে একটা জটলা করে ফিসফিস করে কিসব আলোচনা করতে লাগলেন। এরপর পুলকেশ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আচ্ছা সত্যজিৎ, তোমার কি মনে হয় বলো তো, কে চুরিটা করলো? আমি এবার ছুটে গেলাম। আরে বাবা, না তুমি আমাকে কিছু বলবে না। সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারছি না কি করে যে কোথায় কি হচ্ছে। পুলকেশ এবার একটু হেসে বলল, শান্ত হও সত্যজিৎ, শান্ত হও। এই নাও চা খাও দেখি। এরপর আমি চায়ের কাপে চুমুক দেওয়া মাত্র সে আবার একটি রসিকতা সুরে বলে উঠল, আচ্ছা এমনি বলো না, তোমার কাকে সন্দেহ হয়, কে করতে পারে চুরিটা? দেখো, যদি ভেবে দেখা যায়, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এখানে চুরিটা হবে কি করে। ওহো, এটা একেবারেই অসম্ভব। তাও যদি দেখা যায় তাহলে ধরতে হবে যে এটা মিত্তিরলালই করিয়েছে। কারণ ভেবে দেখো পুলকেশ, যখন ওটা চুরি হলো তারপরেই তার আগমন, তারপর পুলিশে খবর না দেওয়ার জন্য ভয় দেখানো। এছাড়া মিত্তিরলালের ব্যবহারই সব কিছুই ইশারা করছে যে যে চুরিটা সেই করেছে। ভেবে দেখো তো,
কতটা কূট বুদ্ধি নিয়ে সে ঘুরছে। সে নিজে থেকেই নিজেকে ফাঁসাচ্ছে। ওহ, সত্যি লজ্জার বিষয়। আমার তো মানিকবাবুর প্রতি দয়া হচ্ছে। এদিকে তিনি হাটটা ফেরত না দিতে পারলে একেবারে পথে এসে বসবেন। সত্যি লোকটার ওপর মায়া হচ্ছে, বুঝলে? হ্যাঁ, যাই হোক, তোমার কি মনে হয়? পুলকেশকে দেখলাম মিটিমিটি হাসছে। না সত্যজিৎ, মানতে হবে দিন দিন তোমার অন্বেষণ ক্ষমতা বেড়েই চলেছে। বলো কি? তার মানে নিজের হার নিজেই চুরি করে মানিকবাবু যে ফাঁসানোর চেষ্টা করছেন? রাখালবাবু হঠাৎ এসে বললেন, পুলকেশবাবু, আপনি ঠিক যেরকম বলেছেন সব ব্যবস্থা হয়ে গেছে। ওদিকে মিত্তিরবাবুও হাজির হয়েছেন। তবে বুঝলেন পুলকেশবাবু, আপনি যেটা বললেন, ভদ্রলোকের দিমাগ কিন্তু আকাশ ছোঁয়া। পুলিশকে পুলিশ বলেই গণ্য করেন না। এসব শুনে তো আমি হতবাক। বলে কি, যেই লোকটাকে এতক্ষণ চোর সাব্যস্ত করলাম সেই লোকটা এখানে হাজির। পুলকেশ যেন আমার অবস্থাটা একটু উপভোগ করে তারপর তৎপর হয়ে বলল, চলুন রাখালবাবু, ঘড়িতে 6:50 এবার আমাদের বেরোনো দরকার। আমার সাথে 2-4 জন পুলিশ দিলেই হবে, আর বাকি আপনি নিয়ে যান। আর মাথায় রাখবেন কেউ যেন কিছু আন্দাজ করতে না পারে, না হলে সব ভণ্ডুল হয়ে যাবে। আরে ওসব নিয়ে একদম চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। চলুন তাহলে। আর সত্যজিৎ, তুমি আমার সাথেই থাকবে। এই বলে দেখলাম দুটো গাড়ি রওনা হলো, একটা হ্যারিসন রোডের দিকে আর একটা বড় বাজারের দিকে। বুঝলাম পুলকেশ মানিকবাবুর বাড়িতে যাচ্ছে। এরপর যা ঘটে গেল সেটাকে যে কি বলবো, মানে সেই ঘটনাটাকে যে আমি বর্ণনা করব সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, ঘটনাটা খানিকটা এই প্রকার। ইতিমধ্যেই 7টা বেজে গিয়েছে। মানিকবাবু আমাদের বাড়িতে চলে গিয়েছেন, আর রাখালবাবুর সাথে মিত্তিরবাবুও চলে গিয়েছেন। এদিকে আমরা মানিকবাবুর বাড়িতে পৌঁছলাম। পৌঁছানো মাত্র সশস্ত্র পুলিশ তার 2 চাকর হরি ও মদন দুজনকেই গ্রেপ্তার করল। প্রথমে 2-1 বার রাগ কেটেছিল, কিন্তু পুলিশের 2-4 ঘা খাবার পরেই তাদের মুখ থেকে একটা শব্দ উচ্চারণ করতে শোনা যায়নি। পুলকেশ সোজা 3 তলায় উঠে গেল। দেখলাম 3 তলায় ফাঁকা ছাদ ছাড়া কিছুই নেই। আমি বললাম, ওহে পুলকেশ, এই ফাঁকা ছাদে তুমি আবার কি করতে এলে? হাওয়া খেতে নাকি? না না, হাওয়া খেতে গেলে আর এখানে আসা কেন ভায়া? ওইদিকে যে চিলেকোঠার ঘর দেখতে পাচ্ছ, ওখানেই আমাদের যেতে হবে। এই রাতের বেলা এইখানে? কোথায় অন্ধকারে কি থাকবে না থাকবে? আমার সন্দেহ ওখানেই হাটটা লোকানো আছে। হ্যাঁ, বলো কি, এইখানে হাড়? আচ্ছা, তুমি জানলে কি করে? তাহলে কি এই হাড়টা চুরি করেই এখানে রেখে দেওয়া হয়েছে? কি করে জানলাম সেটা না হয় পরেই বলছি। আর তোমার কথাটা কিছুটা ঠিক, কিছুটা এখন ওই অন্ধকারে, বুঝলে? যাই হোক, চলো গিয়ে দেখা যাক। পুরনো ঘরের দরজাটা তালা বন্ধ। ভাবলাম, এত বড় একটা তালা যখন, সেটা ভেঙে ঢোকা তো আর পুলকেশের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমাদের পুলকেশ দমবার পাত্র নয়। কিছুক্ষণ ভাঙার চেষ্টা করে সেটা যখন ভাঙল না, তখন হাবিলদারের কাছ থেকে বন্দুকটা নিয়ে একটা গুলি চালিয়ে দিল।
আমি এটা আশা করিনি। যাই হোক, আশাতীত জিনিস ছাড়া আজ কিছুই যেন হয়ে উঠছে না। তারপর দেখলাম পুলকেশ টর্চ জ্বালিয়েছে, আর আমার টর্চটাও জ্বালাতে বলছে। সত্যজিৎ, তুমি টর্চটা জ্বালাও আর তুমি ওই দিকটা দেখো, আর আমি এই দিকটা দেখি, আর তোমরা দুজন বাইরে পাহারায় থাকো। বলে সে ওই দিকটায় আর আমি এই দিকটায় চলে এলাম। আসলে পুলকেশের সঙ্গে থাকতে থাকতে এই টর্চ নিয়ে বেরোনোটা আমার অভ্যেসে পরিণত হয়েছে। বিশেষ করে বর্ষাকালে ছাতি নিয়ে বেরোনো আমার অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু ধুলোয় ঢাকা ঘরের ভিতর থেকে কিভাবে সেই কোটি কোটি টাকার বস্তুটা উদ্ধার করা যাবে কিছুতেই আমি ভাবতে পারছিলাম না। কিছুক্ষণ ঝুলকালি মেখে প্রায় 12-13 বার হাঁচি সম্বরণ করে শেষে ওই অমূল্য বস্তুটা উদ্ধার হলো। আসলে ব্যাপারটি হলো, একটা পোকা খালি গায়ে এসে পড়ছিল। তাকে সরানোর জন্য আমি একটু লাফিয়ে উঠেছি, এমন সময় একটা বাক্স ধপাস করে শব্দ হয়ে পড়ে গেল। কোথা থেকে পড়লো, কি করে পড়লো, কিছুই ঠাউর করতে পারলাম না। বাক্সটা ওপর থেকেই পড়েই ভেঙে চৌচির হয়ে গিয়েছে। তার উপর টর্চের আলো ফেললাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। না পুলকেশ, এখানে আর কিছুই পাওয়া যাবে না, চলো এবার চলো, এখান থেকে বেরিয়ে স্নান করতে হবে। কিন্তু পুলকেশ যাবার পাত্র নয়। সে শটান সেই বাক্সর দিকে এগিয়ে গেল এবং কিছুক্ষণ ঘাটাঘাটির পরেই তার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা চকচকে হীরের হার। আমি চেঁচিয়ে বললাম, এই তো এই তো, এটাই তো মানিকবাবুর হীরের হার, তাই না? পুলকেশ এবার যেন একটু গম্ভীর হয়ে বলল, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাহলে মানিকবাবুর হীরের হার এখানে? মানিকবাবুর হার না, মিত্তির বাবুর। যাগে, চলো আগে গিয়ে একবার স্নানটা করে ফেলতে হবে, তারপর চোরকে পাকড়াও করব, কি বলো? অবশ্যই। এখন আমরা বসে রয়েছি আমাদের হ্যারিসন রোডের বাড়িতে। এখানে ইতিমধ্যেই রাখালবাবু, মানিকবাবু এবং মিত্তিরবাবু উপস্থিত হয়েছেন। বলা ভালো, আমরা আগেই স্নানটা সেরে নিয়েছিলাম এবং আমাদের খিদে পেয়েছে খুব। পুটিরাম এখানে ভালো কাজ করেছে। সবার জন্য কচুরি আর আলুর দম করাই ছিল। আমরা এসে সেগুলোকে আত্মসাৎ করলাম। আমাদের বক্তব্য একটাই, আগে খাওয়া তারপর কাজ। মানিকবাবুর 2 চাকরকে বাকি পুলিশ কর্মীরা থানায় নিয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে এখন একটা বিরাট রহস্য, যে এদেরকে কেন অ্যারেস্ট করলো পুলিশ। যাই হোক, হঠাৎ পুলকেশ রাখালবাবুর দিকে চেয়ে বলল, রাখালবাবু, আপনি আজ আপনার দাগি আসামি পাবেন, এবং মানিকবাবু আর মিত্তিরবাবু আপনারা আপনাদের হার, মানে মিত্তিরবাবুর দেওয়া মানিকবাবুর হার আপনারা ফেরত পাবেন। প্রথমে মানিকবাবুকে কিছু প্রশ্ন করব, উত্তর দেবেন তো মানিকবাবু? নির্দ্বিধায় পুলকেশ বাবু। বেশ, তাহলে বলুন, আপনি নিজেই চুরি করে তারপর আমার কাছে এসে মিথ্যে চুরির গল্প সাজিয়ে নিজের লোককে দিয়ে নিজেকেই ধাওয়া করিয়ে, আর তার থেকে সবচেয়ে বড় প্রমাণ আমাদের খাবারে বিষ মিশিয়ে আমাদের পিছনে লোক লাগিয়ে আমাদের মারার চেষ্টা করেছেন। কেন করলেন? আপনি কি বলছেন পুলকেশ বাবু? আপনার পেশা এবং আপনাকে দুটোকেই আমি শ্রদ্ধা করি, কিন্তু এরকম অবাঞ্ছিত কথা বলে আমার সময় নষ্ট করবেন না। আমি উঠলাম। পুলকেশ এবার নিজের মূর্তি ধারণ করল। এক পা ওখান থেকে উঠবেন না, রাখাল। বলার সাথে সাথেই
রাখালবাবু পিস্তল তাক করলেন। তিনি আবার যেখানেই বসেছিলেন সেখানেই বসে পড়লেন। এতক্ষণ দেখছিলাম ওনার শান্ত সরল রূপ, এবার যেন তার মধ্যে একটা হিংস্র ভাব দেখা দিয়েছে। তিনি বললেন, আপনি কিন্তু এটা ঠিক করছেন না পুলকেশ বাবু। বিনা কোনো প্রমাণে আমাকে চোর বলছেন। এই কথার মাঝখানে মিত্তিরবাবু বলে উঠলেন, চুপ করো মানিক, তোমায় আমি আমার ছোট ভাই মনে করতাম, আর তুমি কি না, ছি। আপনি বলেন পুলকেশ বাবু। প্রথমেই আমি বলবো মানিকবাবুর অভিনয়ের কোনো তুলনা হয় না। আমি তো প্রথমটা বুঝতেই পারিনি যে এর পেছনে এরকম একটা ব্যাপার রয়েছে। যেভাবে ব্যাপারটাকে সাজিয়েছিলেন খুবই সুন্দর। এদিকে আমি যেন আকাশ থেকে পড়ছি। হ্যাঁ, পুলকেশ বলে কি মানিকবাবু চোর? এটা হয় কিভাবে? আমি আর ভাবতে পারছিলাম না। না, এটা কি করে সম্ভব? পুলকেশ বলতে লাগলো, প্রথমে যখন উনি আমার কাছে এলেন তখন উনি মোটেই অসুস্থ ছিলেন না, অসুস্থ হওয়ার নাটক করছিলেন। আর তারপর যখন উনি ঘটনাগুলো বললেন তখন সম্পূর্ণভাবে কোথাও কোনো ছাড় নেই, এতটাই মার্জিত যে বোঝা মুশকিল হয়ে পড়ে যে এটা হয়েছে নাকি হওয়ানোর চেষ্টা করা হয়েছে। ওনার শুরু থেকে প্রত্যেকটা পয়েন্ট মিত্তিরবাবুকেই এই কেসের আসামির রূপ দিচ্ছিল, কিন্তু উনি এটা ভাবেননি যে ওনার বলা ঘটনার মাঝে অনেক জায়গায় ফাঁক থেকে গিয়েছে। ওনার কিছু বিষয় এড়িয়ে যাওয়া, কিছু বিষয় এমনভাবে সাজানো যেগুলো শুধুমাত্র বইয়ের ডিটেকটিভ গল্পগুলোতে যেমন হয় ঠিক তেমন, যেন একটা অস্বাভাবিক চুরি যার কোনো কিনারা নেই। কিভাবে হয়ে গেল কেউ জানে না। আর সত্যি বলতে উনি এটাই প্রমাণ করতে চেয়েছিলেন। তবে ওনার সবচেয়ে বড় ভুল আমার কাছে আসা। যদি উনি আমার কাছে না আসতেন তাহলে হয়তো ওনার স্বার্থ চরিতার্থ হলেও হতে পারত, কিন্তু ওই যে নিজের উপর আত্মবিশ্বাস, ওটাই আপনার ধরা পড়ার মূলে মানিকবাবু। তো যাই হোক, যেটা বলছিলাম, মানিকবাবু সম্পূর্ণভাবে চাইছিলেন মিত্তিরবাবুকেই ফাঁসিয়ে দিতে, যাতে ঠিক এমন মনে হয়। পুলকেশ এবার আমার দিকে তাকালো, তারপর বলল, যেমন সত্যজিৎ যেটা সন্দেহ করেছিল, এবং সত্যজিৎ কেন, সবাই যেটা সন্দেহ করবে যে মিত্তিরবাবুই চুরিটা করিয়েছেন। উনিই লোক লাগিয়ে ওনার পিছু করিয়েছেন এবং উনি তার পরের দিন শাসিয়ে গেছেন, এই জন্য যাতে মানিকবাবুর সমস্ত সম্পত্তি তিনি হাতাতে পারেন। কিন্তু না, ঘটনাটা সম্পূর্ণ উল্টো। বরং মানিকবাবু মিত্তিরবাবুর হাতটা সাফ করে দিতে চেয়েছিলেন। মানিকবাবু, উদ্দেশ্যটা আপনি বলবেন নাকি আমি বলবো? মিথ্যে, সব মিথ্যে। আপনাকে আমি ছাড়বো না পুলকেশ বাবু, ছাড়বো না আপনাকে। দেখুন, আমার কাজ সত্যটাকে অন্বেষণ করা, সেটা আমি করে দিচ্ছি। আশা করছি বাকি কাজ রাখালবাবু করে নেবেন। হঠাৎ পুলকেশ হাত বাড়িয়ে একটানে পর্দাটা সরিয়ে দিল, আর সেখান থেকে বেরিয়ে পড়ল হাফ টাক মাথা একটা লোক। জাফর সেলিম, যে কিনা নামজাদা হিরে পাচারকারী। কি ভাবলে এই পরচুল আর দাড়ি পড়লে কেউ চিনতে পারবে না? তার মানে এই সেই কুখ্যাত পাচারকারী? হ্যাঁ, তবে দাঁড়ান, বাকিটা শুনে নিন। ওনার উদ্দেশ্য ছিল যে যদি মিত্তিরবাবুকে ফাঁসানো না যায়, যদি তিনি অপরাধী হয়ে জেলের গণ্ডি না পেরোন, তাহলে ওটা মানিকবাবুর কাছে নেই সেটা প্রমাণ করতে হবে, ওটা চুরি গেছে সেটাও প্রমাণ করতে হবে। সেই জন্যই আমার কাছে আসা, এত কিছু মিথ্যা জ্বালবো না। কারণ উনি জানতেন যদি একবার উনি প্রমাণ করতে পারেন ওটা চুরি গিয়েছে এবং এর পেছনে মিত্তিরবাবুর হাত রয়েছে, তাহলে তো বেশ, আর কথাই নেই। আমি মিত্তিরবাবুর দিকে একবার তাকালাম, তারপর বললাম, তাহলে উনি যে বলছিলেন মানিকবাবুর সম্পত্তি মিত্তিরবাবুর? এবার মিত্তিরবাবু বলে উঠলেন, দেখুন সত্যজিৎ বাবু, আমি মানিককে কখনোই এসব কথা বলিনি। মিথ্যে কথা আপনি বলেননি?
হ্যাঁ, বলেননি আপনি যে পুলিশকে না বলতে? আমাকে ফাঁসানো হচ্ছে, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ আছি। মানিকবাবুর অবস্থা এখন সেই কুকুরটার মতো, যাকে কোনোদিন বেঁধে রাখা হয়নি, কিন্তু হঠাৎ তাকে বেঁধে দেওয়া হয়েছে এবং বাইরে যেতে দেওয়া হচ্ছে না, এবং তাকে চেন থেকে খোলা হচ্ছে না, কারণ উনি ভালো করেই বুঝতে পেরেছেন যে বাঁচার আর কোনো পন্থা নেই। তাই তর্ক না করে ভুলভাল শব্দ ব্যয় করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু বৃথা চেষ্টা। যাই হোক, মিত্তিরবাবু বললেন, খারাপ ভাববেন না রাখাল বাবু, তবে জানেন তো পুলিশের উপরে আমার তেমন ভরসা নেই, তাই জন্যই আমি বলেছিলাম। রাখালবাবু দেখলাম পুলকেশের কাহিনী শুনতে এত মগ্ন হয়ে গেছেন যে এসব দিকে ওনার কোনো ধ্যান নেই। তিনি শুধু বললেন, ও, এ আর নতুন কি? পুলকেশ বাবুর দৌলতে তো আমার। না না রাখালবাবু, এমন বলবেন না। যাই হোক, শেষ পর্বে আসি তাহলে। মানিকবাবু চেয়েছিলেন যে হিরে যদি হাতাতে পারেন, আর এই হিরে যদি একবার চোরা বাজারে বেচতে পারেন, তাহলে আর কোনোদিন খাওয়া পড়া নিয়ে ভাবতেই হবে না, আর এসবের পরেই তিনি দেশ ছেড়ে চম্পট দেবেন। মিত্তিরবাবু চাইলেও কিছু করতে পারবেন না। কি মানিকবাবু, ঠিক বললাম তো? এবার আর মানিকবাবু কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে বসে রইলেন। আর মিত্তিরবাবু খুবই অমায়িক মানুষ। তিনি নিজের অর্ধেক সম্পত্তি দিয়ে হাটটা ওনার কাছে রাখতে দিয়েছিলেন ভরসা করে, কিন্তু আপনি এটা কি করলেন মানিকবাবু? আর নিজের চরিত্র ওনার ওপরে তোলার চেষ্টা করছেন। আসলে ব্যবসায়ী হলেন মিত্তিরবাবু, মানিকবাবু কিছুই নন। ওই বাড়িটা ভাড়া নেওয়া বাড়ি ছিল, আমি ওই বাড়ির মালিকের সাথে কথা বলে জানতে পেরেছি। এরপর মিত্তিরবাবু বললেন, তাহলে কি পুলকেশ বাবু আমার হাত আমি আর খুঁজে পাবে না? অবশ্যই পাবেন। সত্যজিৎ, এই বাক্সটা বের করো তো। হাড়ের বাক্সটা খুলে আমি ডালাটা খুললাম। খুলতেই সেই হীরের চমকে চারিদিক উজ্জ্বল হয়ে উঠল। মানিকবাবু চেঁচিয়ে উঠলেন, এ কি করে সম্ভব? এ অসম্ভব, কোনোভাবেই সম্ভব নয়। না 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 না, এ হতে পারে না। মিত্তিরবাবুর চোখে এতক্ষণে জল চলে এসেছে। তিনি পুলকেশের দিকে হাত জোর করে বললেন, পুলকেশ বাবু, আপনি আজ আমার কি উপকার করলেন, আপনি তা জন্ম জন্মান্তরেও ভুলবো না। আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ জানাবে আমি কিছুই বুঝতে পারছি না। আপনি না থাকলে আজকে এই শয়তান আমাকে নিঃস্ব করে দিত, আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিত পুলকেশ বাবু। আপনি শান্ত হন, আর ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমার কর্তব্য। আপনি অপরাধী না হয়ে শাস্তি পাবেন, সেটা তো আর হতে পারে না। এবার পুলকেশ রাখালবাবুর দিকে চেয়ে বলল, এই নিন আপনার দাগি আসামি। আর হ্যাঁ, ওনার বাড়ির রান্নাঘরের খাবারটা পরীক্ষা করে দেখলেই ওর বিষ পেয়ে যাবেন। আর ওই খাবারটা আমাদের খাওয়ানোর চেষ্টা হয়েছিল, সেটা ওনার চাকররা সাক্ষ্য হিসেবে দেবেন। ওনাকে শুধু এই চুরির জন্য নয়, আরও যে কত কি ইনি করেছেন সেই সব। বুঝে গেছি পুলকেশ বাবু, আর আপনাকে কিচ্ছু বলতে হবে না। এই হিরে চোরকে আজ আমি শ্বশুর বাড়ির ভাত খাওয়াবো। এই, এটাকে নিয়ে চল, তোল এটাকে। বলে তিনি দলবল নিয়ে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে আমি দেখলাম মানিকবাবু কটমট করে পুলকেশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, যেন এখনই তাকে ভস্মীভূত করে দেবেন। এসব মেটার পর মিত্তিরবাবু পুলকেশের দিকে চেয়ে বললেন, পুলকেশ বাবু, এটা রাখুন। এটা আবার কেন? না না, আমি এসব নিতে পারবো না। পুলকেশের কথায় কান না দিয়ে তিনি ওটা টেবিলের ওপরই রেখে গেলেন। শেষে পুলকেশ বলল, সত্যজিৎ, ব্যাপার স্যাপার বুঝলে তো?